নমস্কার, আমি রজত রায়চৌধুরী। আশার আলো এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আসলে এটা কোনো একটা ফর্মাল অনুষ্ঠান নয়। আমরা কয়েকজন একটু বসছি, একটু কথা বলছি এমন কিছু মানুষের সঙ্গে, আমাদের প্রিয় মানুষের সঙ্গে, যারা নিজের ক্ষেত্রে যথেষ্ট পরিচিত, বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা। তাদের সাথে একটু কথা বলবো। কী নিয়ে কথা বলবো সেটা ক্রমশ প্রকাশ্য। কথা বলবো আমাদের চারপাশ নিয়ে, আমাদের সময় নিয়ে, এবং মূলত বাংলা নিয়ে। যে বাংলা আমাদের স্বর্গভূমি, আমাদের স্বর্ণভূমি, সেই বাংলা নিয়ে কথা বলবো। আমার আজকে কথা বলার সবচেয়ে কম, বাকিদের কথা শুনবো, তাই প্রথমেই তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে। আমার একদম বাঁদিকে রয়েছে রাজ চক্রবর্তী, অন্যতম জনপ্রিয় পরিচালক। আমার ঠিক বাঁদিকে রয়েছে শ্রাবন্তীর পরিচয় নিষ্প্রয়োজন। আমাদের সঙ্গে রয়েছে রহিম নূর, ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র। তার ঠিক পাশে রয়েছে, যার মননে আমরা সবসময় ঋদ্ধ হয়ে থাকি, আমাদের প্রিয় কবি জয় গোস্বামী। জয়দা, স্বাগত। এবং এই অনুষ্ঠানে আমরা কথা বলবো আর এক প্রিয় অভিনেতার সঙ্গে, দেবের সাথে কথা বলবো, দেবের কাছ থেকে শুনবো। এবং যেভাবে চলছি আমরা এই বাংলার সঙ্গে, কিছু প্রশ্নও করব, কিছু শুনতেও চাইব। যাদের সঙ্গে আপনাদের আলাপ করালাম তারাও কিছু প্রশ্ন করবে, উত্তর চাইবে। কার কাছ থেকে? একজনই রয়েছেন যার কোনো পরিচিতি নিষ্প্রয়োজন আজকে আমাদের এই অনুষ্ঠানে তার চরম ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাজি, স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক নমস্কার, এবং প্লিজ এই অনুষ্ঠানটা আড্ডা মারবো কিন্তু একদম আড্ডা। আমি একদম অনুষ্ঠানের গোড়াতে দেবের কাছে আসবো। দেব আমাদের এই প্রিয় অভিনেতা, যাকে আমরা সবসময় পর্দায় দেখছি। সে কখনো কলকাতাতে শুটিং করছে, আবার কখনো দেখছি সে একটা সমুদ্রে ওই স্কুটি নিয়ে চলে যাচ্ছে বিদেশে। আবার এই দেব এই পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে উৎসব প্রিয় মানুষের কাছে রাতের পর রাত যাচ্ছে, তাদেরকে আনন্দ দিচ্ছে, ফেরার সময় ঘিরে ধরছে, অত অটোগ্রাফ দেওয়া যাচ্ছে না। আমি দেবের কাছে খুব সরাসরি একটা প্রশ্ন করতে চাই যে পশ্চিমবঙ্গটা ঠিক কেমন মনে হচ্ছে? বেসিক্যালি আমার জন্ম বম্বেতে, এটা মোটামুটি সবাই জানে। যখন প্রথমবার কলকাতায় এসেছিলাম বা আসছিলাম, আজ থেকে 7 বছর আগে, আমাকে সবাই বলতো কে দেখ হাওড়া থেকে নেমে ট্যাক্সিওয়ালা একটু হয়, একটু বেঁচে থাকিস, জায়গাটা খুব একটা ভালো না হয় না। হ্যাঁ, যেহেতু আমি একা এসেছিলাম সেই জন্য। আজকে আমি সত্যি কথা বলছি, আমি পলিটিক্সটা বুঝি না। আমি এটাই বলবো কে আমরা সবাই রাত্রে অনেক ট্রাভেল করি। ইনফ্যাক্ট রাজদা, শ্রাবন্তী, মানে গ্রামে গঞ্জে যেতে হয়, মানে অনেক ইন্টেরিয়র মধ্যে যেতে হয়। আমাদের এক পয়সা ভয় লাগে না কি আমরা কোথায় কিছু হয়ে যাবে। আই থিঙ্ক উই আর সেফ। আজকে আমরা কেন, আই থিঙ্ক ম্যাক্সিমাম যারা আমাদের জনতা আছে তারা প্রত্যেকেই সেফ। থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, যারা মানে প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবছে। শুধু শহর না, আই থিঙ্ক গ্রামে গঞ্জে যখন আমরা যাই, শো করতে যাই, তখনও যেভাবে আমাদের প্রোটেকশন থাকে, যেভাবে একটা শোটাকেও একটা মানে আমাদের পুলিশ যেভাবে আমাদের শোটাকে অর্গানাইজ করে, যেভাবে আমাদেরকে সেফটি, শুধু আমাদের না প্রত্যেকটা জনতা যারা এখানে শো দেখতে আসে, তারপরে ওদের বাড়ি ফেরা পর্যন্ত সবাই যেন ঠিকঠাক বাড়ি পৌঁছে যায়, তার জন্য গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকে। সব কিছুতেই আই থিঙ্ক প্রচণ্ড অর্গানাইজ, প্রচণ্ড প্ল্যান, অ্যান্ড দ্যাট টু ইন অ্যাডভান্সে আমাদেরকে পারমিশন নিতে হয়, উইচ ইজ আ ভেরি গুড সাইন। কত লোক আসবে, সেই যে জিনিসগুলো ডিটেলে কাজ করা, আই থিঙ্ক এইটা আমার যতদূর ধারণা এটা পশ্চিমবঙ্গ বলে সম্ভব। ছোট্ট একটা প্রশ্ন করে নেবো, যেহেতু গ্রামের অনুষ্ঠানের কথা হচ্ছিল, যে তুমি তো গ্রামে যাচ্ছ, তুমি হাজার হাজার মানুষের সঙ্গে মিশছো, কিরকম মনে হচ্ছে? মানে তারা কি খুব দুঃখে রয়েছে? মানে তারা তো অনুষ্ঠানে আসছে, তোমাকে তো দেখছে। মানে দাদা একটাই কথা বলবো, কি আমাদের জন্মই হয়েছে হয়তো ভালোবাসা দেওয়া, আমাদের জন্ম হয়েছে আমাদেরকে লোককে এন্টারটেন করা। কারণ ওরা দুঃখ কষ্টের মধ্যে থাকবে, তাদেরকে আমরা কি একটুক্ষণের জন্য বা 2 মিনিটের জন্য হয়তো একটু আনন্দ দিতে পারি। বাট আমার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি, কারণ ওরা যদি দুঃখে থাকতো তাহলে আমাদের শো দেখতে আসতো না, ওরা রাত জেগে আমাদের শো দেখতো না বা হাততালি দিত না। আই থিঙ্ক দে আর সামওয়্যার হ্যাপি। আবার একটা জিনিস এটাও আমাদেরকে মানতে হবে কি অনেক লোকে অনেক রকমভাবে কারণ থাকতে পারে আনহ্যাপি হওয়ার জন্য, অসুখী থাকার জন্য। বাট সব যদি আমরা একটা কারণকে খুঁজি কিনা এই একটা জিনিসের জন্য সবাই আনহ্যাপি, এটা কিন্তু ভুল, ঠিক হবে না। বাবলাদা, আমি একটা কথা বলবো হ্যাপি গ্রামের মানুষের হ্যাপিনেস নিয়ে। যে আমরা তো গ্রামে শুটিং করি, তো রাত্রেও শুটিং করি, সারা রাত্রি শুটিং করি, অনেক দিন ধরে শুটিং করছি। রিসেন্ট টাইমস শুটিং করতে গিয়ে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা গ্রামে শুটিং করতে যাচ্ছি, আমার মনে হয় ওরা যা হ্যাপি, কারণ আগে দেখেছি ক্রাইসিস, দেখেছি একটা গ্রামে গেছি,
হয়তো সেই গ্রামে যাওয়ার পরে আমাদের সেই গ্রাম থেকে 100 জন লোককে নিতে হয়েছে, 100 জন লোককে খাওয়াতে হয়েছে। এখন আমাদেরকে না বলে আপনারা শুটিং করুন, আনন্দে শুটিং করুন, আপনাদের গার্ড দেবো, টাকার দরকার নেই, আমরা কাজ করি, 100 দিনের কাজ করি, আমরা এই আছি। এবং প্রত্যেকের হাতে মানে বিশ্বাস করবেন একটা পজিটিভ ভাবনা। এবং আমি যখন শত্রু শুটিং করছিলাম বোলপুরে, একজন বৃদ্ধ লোক আমার সঙ্গে দেখা হয়েছিল, তার ছবি আমার মোবাইলে আজও তোলা আছে। তো তোলে তখন আমাদের ভোট হয়নি, তো আমাকে এসে এমনি কথা বলতে বলতে বলছিলেন যে উনি হয়তো এত পলিটিক্স বোঝেন না, এত কিছু বোঝেন না, বলে যে আমাদের গ্রামে মানে খালি গায়ে একটা লুঙ্গি পরে রয়েছে। আমি ইউনিটকে বললাম যে ওনাকে একটু খাওয়া দাওয়া দেয়, আমরা এটা করে থাকি আর কি, যে ওই সব দেখলে গ্রামে। তো উনি বললেন যে না না, খাওয়া দাওয়া দেওয়ার দরকার নেই, আপনারা ভালো করে কাজ করুন, তবে এরপরে যখন আসবেন নিশ্চয়ই আমাদের গ্রামে আমরা সবাই জামা কাপড় পরে থাকবো। এবং সত্যি সত্যি আজকে আমরা যখন গ্রামে শুটিং করতে গেলাম, পুরুলিয়া থেকে একটা 40 কিলোমিটার দূরে একটা গ্রামে শুটিং করছিলাম, আমাদের ভয় লাগছিল যে আমরা ওখানে শুটিং করতে পারবো কি না, আদৌ ওটা মাওবাদী জোন সমস্ত কিছু মিলিয়ে। বিশ্বাস করুন না বাবলাদা, বিশ্বাস করে না দিদি, এবং সবাই হয়তো জানে আমরা বেশি করে ফিল করি, আমাদের কোনো রকম ইনসিকিউরিটি ফিলিংস হয় না এবং কোনো রকম সমস্যা হয় না। আমরা রাত্রিবেলা বড়রামপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা ট্রাভেল করতে পারি, বাট আমাদের কোনো সমস্যা হয় না এবং সবাই ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আমার মনে হয় যে দর্শকদের জানিয়ে রাখা দরকার, রাজ চক্রবর্তী জনপ্রিয় পরিচালক যে ছবির কথা বলছে প্রলয়, সেই ছবির শুটিং করেছে যেখানে পুরুলিয়ার বলরামপুরে। সেখানে কিন্তু কয়েক বছর আগেও রাজ তো বাইরে থেকে ইউনিট নিয়ে গেছিল। হ্যাঁ, আমার সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা যে কয়েক বছর আগে ওখানকার যারা ভূমিপুত্র, ভূমি সন্তান, তারা নিজের বাড়ির থেকে বেরোতে ভয় পেত। নবীকে আমি সরাসরি বলছি যে নবী, আচ্ছা আমি কিছু চা খেতে পারি প্লিজ প্লিজ, যার যার ইচ্ছে জয়দা চা খান একটু। নবীকে আমি একদম সরাসরি যেতে চাইছি। নবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তোমার কোনো প্রশ্ন রয়েছে? তুমি কিছু প্রশ্ন করতে চাও, তুমি কিছু বলতে চাও? তুমি আমি একটা কথাই বলবো যে আমি আজ 12 বছর ফুটবল খেলছি। ঠিক। এর আগে আমি অনেক ট্রফি দিয়েছি, দেশের হয়ে অনেক খেলেছি, অনেক ম্যাচ খেলেছি, মানে আমার আজ প্রায় 65টা ম্যাচ হয়ে গেল আমি দেশের হয়ে খেলছি। নেহেরু কাপ 3বার চ্যাম্পিয়ন হয়েছি। আমার সবথেকে যেটা বেশি ভালো লাগছে যে আমরা কোনো কিছু অ্যাচিভ করে যখন আমরা আমাদের রাজ্যে ফিরি, সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসা হয়, আসার পরেই আমাদের যে ইন্সপায়ার করা হয়, যেগুলো মানে ছোটো ছোটো বাচ্চা যারা খেলছে এখন তাদের কাছে এগুলো খুব ইম্পর্টেন্ট। গ্রামের দিকটা বলতে গেলে আমরা কিন্তু কলকাতায় কেউ চাষবাস করি না, কিন্তু এটা সবার মাথায় আছে, নিশ্চয়ই সবাই জানে। আর জলের এখন খুব প্রয়োজন, যেটা আমি মানে আমার খুব ভালো লাগলো, যেটা মানে আপনাদের সঙ্গে আলোচনা করে, এই জল ধরো আর জল ভরো। আমি দিদিকে জিজ্ঞেস করবো এটা আপনার মাথায় এলো কীভাবে? ভালো কোশ্চেন করেছো। আমি ছোটবেলা থেকে আমার প্রকৃতির প্রতি একটা ভীষণ ভালোবাসা আছে, কেন জানি না, কিসের জন্য জানি না। আমি সবসময় মনে করি প্রকৃতিটা হচ্ছে মায়ের আঁচল, এবং প্রকৃতি, আমি যখন আকাশ দিয়ে যাই, মানে প্লেনে যাই, তখন মনে হয় আকাশের মাঝেও যেন আরেকটা আকাশ আছে, ওই যে মেঘগুলো জমে থাকে, তখন আমার মনে প্রশ্ন হয়, দেখো আকাশ দিয়ে যখন বৃষ্টি হয় সেই জলটা জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। আমি এর মধ্যে লেখা লিখেছি, আমার এসব ভাবনা হয়, বিনা পয়সায় পাই, তার জন্য জল ধরতেও হয় না, ট্যাক্সও দিতে হয় না। প্রকৃতিমা দেয় আবার নিয়েও নেয়, সেই জন্য প্রকৃতির সৃষ্টি এবং ধ্বংস দুটোরই ক্ষমতা আছে। একদিকে যেমন সুনামি হয়, একদিকে যেমন আইলা হয়, আবার সেদিকে প্রকৃতি না থাকলে আমরা সবাই কিন্তু কি চাষ কেন কিছুই হবে না, জীবন ধারণটাই বেকার। নিঃশ্বাস থাকবে না, বিশ্বাস থাকবে না, অরণ্য না থাকলে, প্রকৃতি না থাকলে, পাহাড় না থাকলে, সমুদ্র না থাকলে, জল না থাকলে কিছু হয় না। আমি দেখেছি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং বর্ধমানের বেশ কিছু অংশ, মিদনাপুর পশ্চিম, জল একেবারেই নেই, একদম রুক্ষ। লালমাটির গ্রামগুলো তো বটেই, এবং সেখানে এত জলের কষ্ট, মানুষ খাবার জল পায় না, চাষের জল পায় না, মানুষের ভীষণ কষ্ট। তখন আমি ভাবলাম এই যে বৃষ্টিটা হয়, জলটা নষ্ট হয়ে চলে যাচ্ছে, যখন বন্যা হয় বেশি জল ছেড়ে দেয়, কারণ উপায় থাকে না, না হলে বাঁধ ভেঙে যাবে, তখন আরও ক্ষতি হয়ে যাবে। ওই যে জলটা ফেলে দিচ্ছে, তারপরে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, তো ঘর বাড়ি ডুবিয়ে দিচ্ছে। আমি যদি পুকুর কাটতে পারি, দুটো কাজ হবে। একটা হচ্ছে আমি জলটাকে ভরে রাখলাম, মানে জলটাকে ধরে রাখলাম, নামটা আমি দিয়েছি জল ভরো জল ধরো। দুই হচ্ছে আরেকটা কি হবে, এর মধ্যে খুব কচি মাছের চাষ হয়, গ্রামের লোকেদের একটা জীবন নির্বাহ হবে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামের লোক চাষ করতে পারবে প্রয়োজন মতো। আরেকটা হচ্ছে যে জলটা আমি ছাড়লাম, এই জল ভরো জল ধরো পুকুরগুলো আমি যত বেশি করবো, তাতেও জলটা কিছুটা হবে, অন্তত বন্যার হাত থেকে কিছুটা বাঁচা যাবে। আর আমি প্রকৃতি, যে আমার জলাশয়গুলো বন্ধ করে দিচ্ছে সব, প্রকৃতি থাকলে কি হয়, মাছ, প্রকৃতি, বন, সবুজ গাছ, এতে কি হয়, নিঃশ্বাস, বিশ্বাস এবং সৃষ্টি এবং সৃজনশীলতা এটা বেশি হয়। মাটি আমাদের প্রাণ, সেই জন্য জল ভরো জল ধরাটা আমার মাথায় এসেছিল, যে আমরা যদি একটু জল ভরে রাখি। যেমন আমার বাড়িতে
কোনোদিন আমি শুনলাম কলে জল আসবে না, আমরা কি করি জলটা ভরে রাখি, এটা একটা ছোট্ট আইডিয়া, কেন ভরে রাখি, কেন ভরে রাখি, সেই রকম আমি যদি জলটা নষ্ট না করে ভরে রাখি এতে আমার অনেক কাজে লাগবে। সেই জন্য আমাদের একটা প্ল্যান ছিল, আমার ভীষণ ডকুমেন্টে, যে কোনো একটা, দেখো আমি রাজনীতির কথা বলতে চাই না, জাস্ট এটা সামাজিক ব্যাপার, কিন্তু একটা দল যখন ক্ষমতায় আসে তার আসার আগে কতগুলো কমিটমেন্ট থাকে টু দ্য পিপল, এটা গণতন্ত্রের কথা, রাজনীতির কথা নয়। আমরা একটা ম্যানিফেস্টো তৈরি করেছিলাম এবং সেখানে অমিত মিত্র আমাকে খুব হেল্প করেছিল, কারণ অমিত দা তো বিশ্বে এমন কোনো লোক নেই যে চেনে না, আর তার জীবনটাই হচ্ছে কর্মজীবন। অমিত মিত্র আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, টার্গেটটা রাখুন 50,000। আমি তখন নিজেকেই একটু ভাবছিলাম, মানুষকে, আমার একটা জিনিস আমি খুব ঘৃণা করি, একটা হচ্ছে মিথ্যে কথা বলা, দুই হচ্ছে কাউকে প্রতারণা করা এবং মিসলিড করা, মিসগাইড করা, এটা আমার লাইফে নেই, চেষ্টা করি না করতে। 99%, 100% যদি কোথাও ভুল হয়ে যায় তার জন্য আমি সরি, কিন্তু চেষ্টা করি না করতে, এটা ছোটোবেলা থেকেই আমার শিক্ষা। তুমি অমিত দা বললাম, অমিত দা আপনি আমার হাত দিয়ে 50,000 লেখাচ্ছেন, কি আমি কোত্থেকে করবো, এত ইম্পসিবল করা, নেক্সট টু ইম্পসিবল। তো লিখে দিলাম, দিয়ে আমি ভাবলাম যখনই গভর্নমেন্টে এলাম আমি ম্যানিফেস্টোটা এবার খুললাম, খুলে দেখলাম এই আমি কমিটমেন্ট করেছি, কমিটমেন্টগুলো তো করতে হবে। তখন আমি জল ধরাটা প্রথম ধরলাম, ধরে আমি বললাম অমিত দা আপনি তো 50,000 লিখিয়েছেন, না করলে তো আমাকে সবাই ধরে মারবে, মানে বাংলা ভাষায় যেটাকে বলে প্যাদাবে আর কি, তোমাদের সিনেমার ভাষায়, ঠিক আছে, সহজ সরল। তো কি করি, কিন্তু কাজটা শুরু করলাম, শুরু করতে গিয়ে দেখলাম আমাদের কমিটমেন্ট ছিল 5 বছরে আমরা করবো 50,000, কিন্তু ইউ বি হ্যাপি টু নো, মানুষ শুনলে খুশি হবেন গ্রাম বাংলা, আর এতে 100 দিনের লোক, আরো গরিব লোকেরা তো পুকুর কাটে, 100 দিনের যারা কাজ করে তাদেরও একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়, এর থেকে কিন্তু কর্ম সৃষ্টি হয়, যার জন্য 100 দিনের কাজে আজকে বাংলায় আমরা প্রথম। এবং মাটি কাটে তো, আগে মাটি কাটতো, আমি পরে আবার আসছি জল ভরাটা এক লাইনে শেষ করব, কেউ কিছু ভাবেইনি 99 CFT মাটি কাটতে হতো। ধরো রাজস্থানের একটা জাট মহিলার যে শারীরিক ক্ষমতা, আমাদের তো সেটা নেই, আমাদের গ্রামে গঞ্জে গরিব লোক থাকে, হরিয়ানার লোকেরা খুব লম্বা হয় দেখবে, পাঞ্জাবের লোকেরা অনেক সময় খুব লম্বা হয়, তাকদার চেহারা হয়, কিন্তু আমাদের সব সুটকে চেহারা আছে অনেক, যেমন নবী একদম খায় না, আন্ডার ওয়েট মনে হচ্ছে আমাদের, মানে ফিট, অবশ্য খেলে দিল ফিটও। তো যাই হোক, আমি তখন ভাবলাম এই থিওরিটাই ভুল, এটাকে কমিয়ে দিতে হবে, মেয়েরা পারবে না, পারি না করতে, আমার ক্যাপাসিটি, আমি 50 গ্রাম চালের ভাত খাই, তো আমাকে যদি কেউ বলে 500 গ্রাম চালে খেতে হবে, আমি পারি, কেউ খেতে পারি না। তখনই আমরা বুদ্ধি করে কমিয়ে দিলাম মাটি কাটাটা, 99 থেকে একদম চলে এলাম আমি 69-এ, 30 একদম সেট করে কেটে দিলাম। আমার বললো আইন নেই, এনে বলে আইন তৈরি করুন, আইন তো মানুষের জন্য, আইন তৈরি করুন যেটা মানুষের কাজে লাগে। সেটাতে আমার সুবিধা হলো যে ছেলেমেয়েরা কাজ করতো না, আগে পারতো না করতে, তারা সবাই বেরিয়ে পড়লো, ফলে আমার কি হলো, আমার 5 বছরে করার কথা ছিল 50,000, আমি 1.5 বছরে করলাম 52,000। আই এম রিয়েলি সো হ্যাপি। এবং এবার আমরা ঠিক করেছি যেটা কচি কচি পোনা এবং ইলিশ মাছ, আমরা কি করি, ইলিশ মাছের এত দাম কেন, আমরা বাংলাদেশ থেকে নিই, কিন্তু ইলিশ মাছটা বাংলাদেশ আবার নেয় ম্যাক্সিমাম মায়ানমার থেকে, আর মায়ানমারের বুদ্ধিস্টরা তো মাছ খায় না, বিনা পয়সায় নিয়ে আসে ওরা প্রায়, তারপরে আমাদের এখানে আসতে গেলে আমাদের অনেকটা ট্যাক্স দিতে হয়, ফলে দামটা বেড়ে যায়। কিন্তু আমি ভাবলাম মায়ানমার থেকে যদি আমাদের লোকেরা এক্সপোর্ট করে ইলিশ মাছ, আমি ডাইরেক্ট পেতে পারি। আর 2 হচ্ছে আমরা একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার কেন করবো না, আমি সিট তৈরি করবো ভাই, সেখান থেকে আমি ইলিশ মাছের জন্মাবো, সেটা করতে একটু টাইম লাগে, অলরেডি আমরা শুরু করেছি। সুতরাং এই যে জল ধরার মধ্যে আমরা মাছ পাই কোথা থেকে, এখনো অনেকে জানে না, আমাদের মাছের এত দাম বেশি, তার কারণ আমরা নিয়ে আসি রায়পুর থেকে, পোনা মাছ, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ রায়পুর মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসে, ওদের বড় বড় রিজার্ভার আছে, ওরা করেছে, আমাদের এখানে কিছু ছিল না। আমরা এটা প্ল্যান করছি মিষ্টি জলে করবার জন্য, কি করতে হয়, মাছগুলোকে বড় করতে হবে। আমি কেন অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নেবো, আমি কেন রায়পুর থেকে নেবো, সেই জন্য দাম বেশি। এটা আমার করতে 2-3 বছর টাইম লাগবে, অলরেডি স্টার্টেড ওয়ার্কিং। কিন্তু তাতে একটা সমস্যা হচ্ছে দিদি, হ্যাঁ, শহরে আর কাজের লোক পাওয়া যাচ্ছে না। না দেখুন, যত বেশি লোক কাজ করবে তত আমাদের ঘরে লক্ষ্মী আসবে, অবশ্যই, মানে যেটা ধানের ছড়া আমরা বলি, বাণিজ্যে বসত লক্ষ্মী। আর একটা হচ্ছে যত বেশি লোক কাজ করবে, এই যে আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে মুসলিম ছেলেমেয়েরা, অনেক আমি দেখেছি তারা দিল্লিতে গিয়ে, বোম্বেতে গিয়ে চলে যায়, সোনার কাজ করে, জরির কাজ করে, এত কষ্টে থাকে। আমি নিজেদের একটা বম ব্লাস্ট হয়েছিল, তখন মুম্বাই গিয়েছিলাম, আমি গিয়ে দেখেছিলাম, ধরো আমাদের এই জায়গাটায় যে স্টেজটা আছে না, এটাতে যদি তুমি 4 ভাগ করো, 4টে ঘর, তার মধ্যেই ঘরের মধ্যেই বাথরুম, ঘরের মধ্যেই রান্না, ওইখানেই বসে কাজ করছে, মানে রিয়েলি মানে হেলথ হ্যাজার্ডের লাইক এনিথিং। এবং কি কষ্ট করে ওইটুকু ঘরে, এটাকে যদি 4টে ভাগ করে 4টে ঘর করা যায়,
একটা ঘরে 30 জন থাকে, মানে হয়তো একজন আরেকজন শুতেও পারে না ঠিক মতো। খুব কষ্টকর লাইফ আমি নিজে গিয়ে দেখি। এবং সারা পৃথিবীতে সব থেকে দামি জহুরি হচ্ছে বেঙ্গলের। হ্যাঁ, আমাদের ব্রেন, আমি বলি না নাসা থেকে ভাষা, নাসায় দেখো যে কটা ব্রেন টোটালটাই বাঙালি। এই মুহূর্তে খবরের কাগজে এবং সারাক্ষণ এই ধরনের ঘটনা উঠে আসছে, সত্যি কি প্রশাসন এতটাই ঢিলেমি দিয়ে রেখেছে নাকি কোথাও সরকারের একটা দোষ আছে?